আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। অন্যায়কারীকে পরি কখনো ক্ষমা করেনি, আজও করবে না। দোষীদের সে শাস্তি দিবেই। স্যার কিছু বলুক বা না বলুক, পরি বলবেই। এতদিন চুপচাপ থাকা পরীকে দুর্বল ভেবে তারা যে ভুল করেছে, তার মাসুল এবার তারা পাবে। তার আগে সব কথা জানতে হবে। তাই পরি খুশিনাকে আবারও জিজ্ঞাসা করে, চম্পা আর কি বলেছে ফুপি? আপনি সব বলুন, সব সত্য বলবেন। কিছু একটা ষড়যন্ত্র আছে তা বুঝতে পারে খুশিনা। তাই তিনি বলতে লাগলেন, চম্পা কইল তুমি নাকি পোলাপান হওয়াইতে পারবা না। কোন ফকির রে দেখাইছো? চম্পা সব হুনছে। হের লইগা হেরনা কইল বউর যখন পোলাপান হইব না, তাইলে চম্পার লগে বিয়া দিয়ে দিলেই ভালো হইব। পোলাপানে সুখ পাবো সেহরান। আপনাকে সাধাসিধে পেয়ে যা বুঝিয়েছে তাই বুঝেছেন ফুপু, কিন্তু আমি সঠিকটাই বুঝেছি। চম্পা অনেক বড় চাল চেলেছে ফুপু, যা আপনি টের পাননি। ক্রমাগত রাগ বেড়ে চলেছে পরীর। শায়ের বুঝল এবার পরি নিজেও নিজেকে থামাতে পারবে না। পরি পালঙ্কে গিয়ে বসে, মাটির দিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো সে। খুশিনা নিঃশব্দে প্রস্থান করে। পরীকে এমন শান্ত হতে দেখে শায়ের ওর পাশে গিয়ে বসে। নিমজ্জিত কণ্ঠে শুধায়, চম্পা আর চামেলিকে আমি সবসময় নিজের বোনের চোখে দেখতাম। কখনোই অন্য চিন্তা ওদের নিয়ে মাথায় আসতো না। কিন্তু চম্পার মনে যে অন্য কিছু থাকবে তা আমি জানতাম না। শুধু এই জেদ ধরে এত বড় মিথ্যাও বলল কেন? পরি চোখ তুলে তাকালো শায়েরের দিকে। মুখটা কেমন মলিন হয়ে গেছে। চম্পা শুধু এই একটা কাজই করেনি, আরও একটা জঘন্য কাজ করেছে, জানেন কি? শায়ের মুখে কিছু না বললেও চোখের মাধ্যমে বোঝালো সে জানতে চায়। পরি বলল, কাল রাতে ওটা মেজো কাকিই ছিল। আমার সাথে ধাক্কা লাগতে তিনি অনেকটা ভয় পান, সেটা আমি তখনই বুঝেছি। কিন্তু কারণটা আমি আজ সকালে বুঝলাম। বালিশের তল থেকে একটা কাচের শিশি বের করে পরি। সেটা শায়েরের দিকে তুলে ধরে বলে, মেজো কাকি কাল এটা ফেলে গিয়েছিল। আপনি খেয়াল না করলেও আমি করেছি। এটার মধ্যে একটা ওষুধ আছে, কিন্তু তা কিসের সেটা আমি জানতাম না। তাই চামেলিকে দিয়ে উসমান ফকিরের কাছে পাঠিয়ে সব জানতে পারি। আমি যাতে মা হতে না পারি সেজন্য একটু একটু করে আমাকে খাইয়েছে চম্পা। আমি অনেক আগেই খেয়াল করেছি সব কাকিরা আমায় নিয়ে কিছু বলেন, আমার ক্ষতি করতে চান। কিন্তু এসবে যে চম্পারও হাত আছে তা জানতাম না। ফুপু যখন এলো আমি কিছুটা আন্দাজ করেছি তিনি কি বলতে এসেছেন। কিয়ামত হলেও আমি তোমার হাত ছাড়বো না পরিযান, কিন্তু তার আগে চম্পাকে ওর কাজের হিসেব দিতে হবে। শায়ের উঠতে নিলে পরি হাত ধরে থামিয়ে দিয়ে বলে, হিসাবটা আমি নিজেই নেব মালি সাহেব। পরীর কাজ পরীকে করতে দিন। আর একটা কথা শুনে রাখুন, বিশ্বাসঘাতকের বুকে ছুরি চালাতে আমার বুক কাঁপবে না। আপনি চেয়েও আমার থেকে দূরে যেতে পারবেন না। আপনাকে আমার হয়েই থাকতে হবে ইহকাল এবং পরকাল। ভালোবাসা সহজ নয়। সত্যিকারের ভালোবাসাকে কোনো ঝড় আলাদা করতে পারে না পরিযান। দেহ আলাদা করলেও মনকে আলাদা করা যাবে না। আমি আপনার সব বিপদের ঢাল হয়ে দাঁড়াবো, কথা দিলাম। বিপদকে আপনাকে ছোঁয়ার আগে আমায় ছুতে হবে। হুট করেই জড়িয়ে ধরে শায়েরকে। শায়ের নিজেও বক্ষে ঠাঁই দিল পরীকে। পরীর এত বড় ক্ষতি হয়ে গেল, অথচ পরী শান্ত, ভীষণ শান্ত। এর মানে পরী ভয়ানক কিছু করবে। শায়ের পরীকে আজ একা ছাড়ল না। কাজে না গিয়ে পরীর কাছেই থেকে গেল। কিন্তু দুপুরের পর পরীকে ফেলে যেতেই হলো। ইলিয়াস লোক পাঠিয়েছিল, জরুরি তলবে শায়েরকে যেতেই হলো। পরী তখন একা ঘরে। সারাদিন কোনো কথা সে মুখ থেকে বের করেনি, এমনকি শায়েরের সাথেও কথা বলেনি। রাগটা একটু কমে এলেও বিকেলে তার দ্বিগুণ বাড়ল। চামেলি চম্পা দুজনেই এসেছে। এবারও খালি হাতে আসেনি ওরা, পায়ের সাথে চামেলির। পরি বসা থেকে দাঁড়িয়ে গেল। পায়েসের বাটিটা হাতে নিয়ে চম্পার দিকে তাকিয়ে বলল,
আমাকে তো অনেক খাইয়েছো চম্পা, আজকে তুমি একটু খাও। চম্পার ভয় লাগলো একটু। সে চামেলির দিকে তাকালো। চামেলি বোকাশোকা হলেও আজ সে পরীর পক্ষে। পরীর এতই ভক্ত সে যে পরী যা বলবে সে তাই করবে। তবে পুরো বিষয়টা চামেলি নিজেও জানে না। পরী এগিয়ে গেল চম্পার দিকে, বলল, একটু খাও চম্পা। না ভাবি, আপনার লইগ্যা আনছি, আপনি খান। আমার জন্য এত দরদ কেন তোমাদের? এত খাওয়াচ্ছ কেন আমাকে? কি মিশিয়েছো পায়েসে? চম্পা ঘামতে শুরু করেছে। পরী জানলো কিভাবে? পরী চম্পার গাল চেপে ধরে বাটি শুদ্ধ মুখে ঢেলে দিল চম্পার। চম্পা পরীর থেকে ছিটকে সরে গেল। দৌড়ে বাইরে এসে সঙ্গে সঙ্গেই বমি করে দিল। পরী নিজেও বাইরে চলে এসেছে। চম্পা পিছনে ফিরতেই এক হাতে গলা টিপে ধরে চম্পার। পরীর শক্ত হাতের বাঁধন শত চেষ্টা করেও পরীর থেকে ছাড়াতে পারল না। পরীর চোখে রাগ দেখে ভীষণ ভয় পাচ্ছে চম্পা। হিংস্র মানবীর ন্যায় চোখ দিয়ে ভস্ম করে দিচ্ছে চম্পাকে। আমার হিংস্রতা দেখনি তুমি চম্পা? আজ দেখবে। এই হাতে অনেক পুরুষদের কাবু করেছি, আর তুমি তো একজন নারী মাত্র। চম্পা মুখ দিয়ে কথা বের করতে পারল না। শ্বাস আটকে আসছে ওর। চোখে ঝাপসা দেখছে। সে হাত নাড়িয়ে চামেলিকে বলছে তাকে বাঁচাতে, কিন্তু চামেলি নিজেই ভয় পেয়েছে। হঠাৎ করে পরীর হলো কি তা সে নিজেও জানে না। পরী আবারও বলল, আমার স্বামী একান্তই আমার। তুমি কি ভেবেছ বাচ্চার জন্ম দিতে না পারলে আমি তার সাথে তোমার বিয়ে দেব? এতই সহজ? আমার স্বামী আমার ভালোবাসা। কষ্ট পেলে দুজনে একসাথে পাবো, আর হাসলে একসাথে হাসবো। আমাদের দেহ আলাদা হলেও আত্মা কিন্তু এক। পারলে আমাদের আলাদা করে দেখাও। ঝটকা মেরে চম্পাকে ফেলে দিল পরী। মাটিতে শুয়ে কাশতে লাগলো সে। চামেলি দ্রুত বোনকে ধরে উঠিয়ে বলে, কি হয়েছে ভাবি? তুমি এমন করতাছো কেন? আপা কি করছে? তুমি বুঝবে না, কিন্তু এটা জেনে রাখো তোমার মা এবং বোন জঘন্য অপরাধ করেছে। পরী নিজের ঘরে চলে গেল। যতক্ষণ চম্পার সামনে থাকবে ততক্ষণ ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। চামেলি তার বোনকে ঘরে নিয়ে গেল এবং সাথে সাথেই সব বলে দিল। হেরোনা কিছুটা বিচলিত হলেও তেমনভাবে নিলেন না বিষয়টা। পরী আর কী বা করতে পারবে? আর শেহরান তো তার সাথে কথাই বলে না। তবুও রাতে তিনি দুই যাকে ঘরে ডাকলেন গভীর পরামর্শ করতে। হেরোনা বললেন, শাহেরান তো সব জাইন না গেল, এখন তো সব দিক গেল, কি করি এখন? ছোট যা কনক বললেন, ভাবি আমি কই বাদ দেন এইসব, ওই জমি আমরা পামো না। কনককে ধমক দিয়ে হেরোনা বলল, তুই চুপ থাক। এতদিন জমি আমরা খাইলাম, অহন তো আমাগো হইয়া গেছে, আমরা দিমো না জমি। তোর ভাইয়ের লগে এই নিয়ে কথা কইতে হইব। কোন ঝামেলায় পড়লাম রে? দরজার ঠক ঠক আওয়াজে চম্পা গিয়ে দরজা খুলে দিল। কিন্তু সে অবাক হলো পরীকে এ সময় দেখে। শান্ত চোখে চম্পাকে দেখে নিল পরী। আজ যেন পরীকে ভয়ানক সুন্দর লাগছে। লাল শাড়িতে পরীর মতো লাগছে। স্মিত হাসল পরী। পরীর সব কিছুই আজকে ভয়ানক মনে হচ্ছে চম্পার কাছে। পরী বলল, ভেতরে আসতে দিবে না? চম্পা দ্রুত দরজা হতে সরে দাঁড়ালো। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা আটকে দিল পরী। হেরোনা বলল, দরজা আটকাও কেন তুমি? জবাব না দিয়ে পরী চম্পাকে বলে, আমাকে বসতে দাও, সব কথা দাঁড়িয়ে বলবো নাকি? জলচৌকি এনে বসতে দিল পরীকে। পরী শান্ত স্বরেই বলল, আমাকে ওই ওষুধ খাওয়ানোর পিছনের কারণটা কি শুধুই চম্পা, নাকি আরও অন্য কোনো কারণ আছে? কথাটা বলে হেরোনার চোখে চোখ রাখে পরী। হেরোনা জবাব দিল, তোমার এত কথা কমু না, ঘরে যাও। রূপ দিয়া শেহরান্ডে বশ করলেও আমাগো পারবা না। পরী হাসল, বলল, নারীর রূপে পুরুষ বশ হয়, আর নারীরা ঈর্ষান্বিত হয়। আমি সত্য জানতে চাই, বলে ফেলুন, নাইলে। এই মাইয়া, কি করবা তুমি? মারবা নাকি? সাহস তো কম না। পরী সোজা হয়ে বসে, তারপর বলে, আমি যখন খুন করি তখন আমার বয়স 13 বছর। তাহলে ভেবে দেখুন, 13 বছরে একটা খুন করেছি, আর এখন 4টা খুন করার সাহস আমার মধ্যে আছে।
হেরোনা নড়ে চড়ে বসলো। পরি কি সত্যিই বলছে নাকি ভয় দেখাচ্ছে? অতটুকু মেয়ে মানুষ মারবে কিভাবে? সে বলে, মস্করা করতাছো আমাগো লাগে? আমি কি আপনার বেয়াই লাগি যে মজা করব? এই হাতে দা তুলে নিয়েছিলাম সেদিন। শুয়োরের বাচ্চার ঘাড়ে এক কোপ মারতেই সে শেষ। ওর রক্তে ভিজেছে সেদিন। পরীর কথা শেষ করার আগেই বজ্রপাতের শব্দ এলো। পরিবাদে কেঁপে উঠল সবাই। বিকেল থেকেই আকাশে মেঘ ছিল, এখন হয়তো বৃষ্টি হবে, সেই আভাস দিচ্ছে প্রকৃতি। পরি আবারও বলতে লাগলো, তবে আমার সবচেয়ে খারাপ লেগেছিল কেন জানেন? ওর ঘাড়টা থেকে মাথাটা আলাদা করতে পারিনি বলে। মেজাজটাই খারাপ হয়ে গেল। পরীর কথাগুলো সবাইকে ভয় পাইয়ে দিল। তবে কেউ কোনো কথা বলল না দেখে পরি আবারও বলে, আপনাদের এসব কেন বলছি তার কারণ জানতে চাইবেন না? কারণ হলো, এবারের মতো আপনাদের ক্ষমা করলাম, কিন্তু পরের বার কিছু করার আগে নিজের ঘাড়ের কথা চিন্তা করবেন। এখন বাকি কারণটা কি ভালোভাবে বলবেন, নাকি শ্বাসনালী চেপে ধরে কথা বের করতে হবে? কনক খুন খারাপই ভয় পায় খুব। পরীর কথাটা সে বিশ্বাস করে ফেলেছে, তাই সব সত্য গড় গড় করে বলে দেয়। হেরোনা চেয়েও আটকাতে পারে না। হেরোনা এখনও পরীর কথা পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, কিন্তু চম্পার জানি কেন মনে হচ্ছে পরী সত্য বলছে। পরী আজ যেভাবে ওর গলা চেপে ধরেছিল, মনে হচ্ছে আজ সে মরেই যাবে। ওই হাতে নিশ্চিত কাউকে মেরেছে পরী। কনকের কথা শুনে পরী বলে, এটুকু সম্পদের জন্য আপনারা একটা মেয়ের মাতৃত্ব কেড়ে নিলেন? বাহ, খুব ভালো। এর থেকে আরও বেশি সম্পদ পাবেন আপনারা, আমি দেব। তবে তার সাথে আমার মাতৃত্ব ফিরিয়ে দিতে পারবেন? ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই চুপ করে আছে, শুধু বৃষ্টি পড়া শো শো শব্দ ভাসছে চারিদিকে। পরি সবার দিকে তাকিয়ে আছে। এবার সে দরজার শব্দে সেদিকে তাকায়। দরজা খুলে চম্পা। বাইরে থেকে শায়রের কণ্ঠস্বর শোনা গেল, ঘরে চলুন পরিজান। পরি কথা না বলে ঘর থেকে বের হয়ে গেল। ঘরে যেতে যেতে অনেকটাই ভিজে গেল পরি। শায়ের আরও বেশিই ভিজে গেছে। আড়ত থেকে ফিরতে ফিরতে ভিজে জুবুথুবু সে। পরীকে ঘরে না দেখে শায়ের বুঝে গেছে সে কোথায় থাকতে পারে। ঘরে আসতেই শায়ের বলল, আপনি ওই ঘরে কেন গিয়েছিলেন, আর কখনোই যাবেন না? পরী কথা বলল না, চুপচাপ গামছা এনে শায়েরের মাথা মুছতে লাগলো সে। শায়ের নিজেও চুপ রইল। একটু পরে বলে উঠল, আপনি কাকে খুন করেছেন পরিজান? আপনি সবই শুনেছেন দেখছি। এটা বলবেন না যে আপনি ভয় দেখানোর জন্য বলেছেন। আমি আপনার কথাতে বুঝেছি আপনি সত্য বলেছেন। প্রসঙ্গ পাল্টে ফেলে পরি, বলে, সুরমা পড়লে আপনাকে এত ভালো লাগে কেন মালি সাহেব? আপনার সব সৌন্দর্য কেন ওই চোখে ঢেলে দিয়েছেন বিধাতা? আমার যে নেশা ধরে যায়। আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। আমাকে আজ ভালোবাসা দিবেন মালি সাহেব? আগের থেকে আরও বেশি ভালোবাসা চাই আমার। পরীকে কেমন যেন উন্মাদ মনে হচ্ছে শায়েরের। আজকের ঘটনাটা ওকে কেমন যেন ঘুরে ফেলে দিয়েছে। শায়ের বলল, আপনার কি হয়েছে পরিজান? শরীর খারাপ করেছে? আপনার ভালোবাসার অসুখ সারা জীবন থাকবে আমার। আমাকে সুস্থ করতে কোনো দিন পারবেন না আপনি। কথা শেষ করতে শায়েরের বুকে ঢলে পড়ে পরি। শায়ের পরীকে কোলে তুলে নিল সাথে সাথেই। এইবার সে খেয়াল করল পরীর সম্পূর্ণ চুল ভেজা, শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা কলপাড়ে গিয়ে ইচ্ছে মতো ভিজেছে পরি। মাতৃত্ব হারিয়ে ফেলেছে সে, এটা কিছুতেই মানতে পারছে না। আর কি কখনো মা হওয়া সম্ভব কি পরীর পক্ষে? বেশি ভেজার কারণে শরীরে জ্বর নেমে এসেছে। তারপর আজকের ঘটনা পরীর মস্তিষ্কে বেশ গভীরভাবে আঘাত করেছে, যার জন্য উল্টাপাল্টা বকছে। পরীকে পালঙ্কে শুইয়ে দিয়ে কাঁথা টেনে দিল শায়ের। সে নিচে উঠতে গেলে পরী হাতটা টেনে ধরে। হারিকেনের টিম টিম আলোতে শায়ের খেয়াল করে অস্থির চিত্ত নয়নে তাকিয়ে আছে পরী। জ্বরে ফর্সা মুখখানা রক্তিম বর্ণ ধারণ করেছে, অসম্ভবভাবে কাঁপছে ঠোঁট দুটো।
পরিকম্পিত কণ্ঠে বলে, আপনার ভালোবাসা আমাকে দিন না মালি সাহেব, যাতে আপনার কাছ থেকে আর কেউ ভালোবাসা না চায়, সবাই যেন খালি হাতে ফিরে যায়। আপনার সব ভালোবাসা শুধু আমার কাছে থাকবে। পরীর মাথায় হাত বুলিয়ে দিল শায়ের। তারপর বলল, আপনার শরীরে জ্বর এসেছে পরিজান, আপনি একটু চুপ করে শুয়ে থাকুন। পরি হাতটা আরও শক্ত করে চেপে ধরে বলে, না, আমি ঠিক আছি। কেন পাগলামি করছেন? আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না, একটু শান্ত হন। আপনাকে ছেড়ে কখনো দিলে তো যাবেন। শায়েরপরীর হাত থেকে হাত ছাড়িয়ে পরনের ভেজা পাঞ্জাবিটা খুলে ফেলে। ভেজা পোশাক বদলে আবার পরীর পাশে এসে বসে। পরীর কপালে হাত রেখে দেখে জ্বর ক্রমাগত বেড়ে চলছে। শায়ের জলপট্টি দিতে চাইলে পরী বারণ করল। পরীর বারণ উপেক্ষা করতে শায়ের পারল না। পরী জেদ ধরে বসে আছে। শায়ের পড়ল বিপাকে। পরী উঠে বসে জড়িয়ে ধরে শায়েরকে। উত্তাপে কেঁপে উঠল শায়ের। আপনি ভিজেছেন কেন পরিজান? এখন তো কষ্ট পাচ্ছেন। আপনি বাসে থাকলে আমার কোনো কষ্ট হবে না। বহু কষ্টে পার করে আপনার কাছে সুখের ঠিকানা খুঁজে পেয়েছি, আমার আর কষ্ট হবে না। আমার কাছেই তো আপনার সব কষ্ট। আপনার মতো চাঁদের গায়ে আমার মতো কলঙ্ক মানায় না পরিজান। আকাশের চাঁদের গায়ে যে কলঙ্ক আছে, তা চাঁদের সৌন্দর্য বহন করে। আপনি তেমনই আমার কলঙ্ক। এই কলঙ্ক ছাড়া আমার অস্তিত্ব নেই। বৃষ্টির তোড় বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের আওয়াজ শোনা যাচ্ছে। পরীকে বুকে জড়িয়ে ধরে বসে আছে শায়ের। পরী ঘুমায়নি। সে শায়েরকে এটা ওটা জিজ্ঞেস করছে আর শায়ের উত্তর দিচ্ছে। শায়ের বুঝতে পারছে পরী কেন এমন করছে। সে মা হতে পারবে না কখনো, কষ্ট তো হবেই। নিজের কাছের মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করবে তা শায়ের কখনোই ভাবেনি। সে তো ওদের কোনো ক্ষতি করেনি, তাহলে তারা কেন করলো এরকম? পরীকে অনেক মেহনত করে ঘুম পড়াতে হলো। পরীর জ্বর নামা না পর্যন্ত শায়ের জেগেছিল, জলপট্টি দিয়েছিল। সকাল হলো, কিন্তু বৃষ্টি কমলো না। গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বৃষ্টি মাথায় শায়ের কোথায় যেন বেরিয়ে গেল। ফিরল ঘন্টা দুয়েক পর, হাতে তার কিছু কাগজপত্র। পরী চুপচাপ শায়েরের কাজ দেখতে লাগলো। সব কিছু ঠিকঠাক করে বের হতে নিলে পরী জিজ্ঞাসা করে, আবার কোথায় যাচ্ছেন? আর ওসব কিসের কাগজ? শায়েরের মনে হলো এবার পরীকে সব জানানো উচিত। সে পরীর কাছে এসে বসে বলে, আমার ভাগের যেটুকু জমি আছে তার দলিল এগুলো। আমি সব ওদের দিয়ে দিব। বিনিময়ে আমি আপনাকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই। পরী কথা বলল না, শুধু শায়েরের দিকে তাকিয়েই রইল। শায়ের পরীর গালে হাত রেখে বলল, নিজের সাধ্যের মধ্যে রানীর মতো করে রাখবো আপনাকে। রাজা হতে পারবো না কখনো, তবে রাজার সাধ্য নেই আমার মতো হওয়ার। আমার মতো করে আপনাকে কেউ আগলে রাখতে পারবে না পরিজান। শায়েরের হাতে হাত রাখে পরী। স্মিত হেসে বলে, আপনার মনের রাজ্যের রানী হতে পারলেই হবে। আপনি সব দিয়ে দিন ওদের, আপনার ভালোবাসাতেই বেঁচে থাকতে পারবো। পরীর সম্মতি পেয়ে শায়ের ছুটল হেরোনার ঘরের দিকে। চম্পা তখন মন খারাপ করে বসেছিল। শায়েরকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। শায়ের বলল, তোর মা কোথায়? চম্পার গলা দিয়ে কথা বেরোলো না, গলাতেই সব কথা আটকে গেল। আঁচলে হাত মুছতে মুছতে হেরোনা এলো। শায়ের দলিলটা হেরোনার হাতে দিয়ে বলে, এই নিন আপনাদের জমি। এটুকু সম্পদের জন্য আমার সব কিছু তো কেড়ে নিলেন। এবার আশা করি শান্তিতে থাকবেন। আপনাদের কারো ছায়া যেন আমার পরিজনের উপর না পড়ে। আমার ধৈর্যের বাঁধ ভাঙা সময় কিন্তু এসে পড়েছে, তাই সাবধান। ঘর থেকে বের হওয়ার আগে শায়ের চম্পাকে উদ্দেশ্য করে বলে, যে মানুষটা তোকে এত কাছে টানলো, তার এত বড় ক্ষতি করতে তোর বুক কাঁপলো না?
তোর মুখ যেন দ্বিতীয়বার আমি না দেখি। সায়ের চলে গেল। চম্পা কাঁদতে লাগলো মাটিতে বসে। হেরোনার দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমার সম্পদ তো তুমি পাইছো মা, আমি কেন আমার সম্পদ খোয়াইলাম? তুমি পারলে না আমার সম্পদ আইনা দিতে? হেরোনার মুখ গম্ভীর দেখলেও সে মনে মনে ভীষণ খুশি। সায়ের যে ওকে সব দিয়ে গেছে। তিনি এও ভাবলেন এবার চম্পাকে বড় ঘরে বিয়ে দেবেন, তাহলেই ওনার 16 কলা পূর্ণ হবে। দিন মাস পেরিয়ে বছর ঘোরে। পরি মন খারাপ করে বসে থাকে বাড়ির জন্য, কিন্তু সময়ের অভাবে সায়ের পারে না পরীকে নিয়ে যেতে। কিন্তু তার ভালোবাসার কোনো কমতি রাখেনি সায়ের। পরি কখনো প্রশ্ন করতে পারেনি সায়েরকে, জিজ্ঞাসা করতে পারেনি সায়ের তাকে ঠিক কতখানি ভালোবাসে। তার প্রমাণ সে পদে পদে পেয়েছে। সায়েরের ছোট্ট ঘরটাকে রাজপ্রাসাদ মনে হয় পরির। সারাদিন রাত ঘরে বসে কাটে ওর। সেদিনের পর থেকে পরি সম্পূর্ণ একা থাকে। চম্পা তো আসে না, এমনকি চামেলিকেও আসতে মানা করেছে। কেননা চামেলি সহজ সরল মানুষ, কখন কি বুঝিয়ে পাঠাবে কে জানে। তবে মাঝে মধ্যে চামেলি উঠোনের দরজা খুলে উকি দিয়ে দুই এক কথা বলে আবারও চলে যায়। এমনই একদিন চামেলি এসে বলল, ভাবি, আপার বিয়া ঠিক হইছে। তাই নাকি? কোথায়? পাশের গ্রামের সুজনের লগে। মাই কইল এই শুক্রবার বিয়া। পরি কথা বলল না, একটু চুপ থেকে চামেলি আবার বলে, আমার ভালো লাগে না ভাবি, তুমি তো আইবা না বিয়াতে, আমি একলা একলা কি যে করবো। কিছু করার নেই চামেলি, তোমার ভাই চায় না আর আমিও চাই না। আপার মা একটুও ভালা না ভাবি। সায়ের আসার সময় হয়ে গেছে, তাই পরি বলল, তুমি এখন যাও চামেলি, তোমার ভাই এক্ষুনি চলে আসবে, তোমাকে দেখলে বকবে। চামেলি মন খারাপ করে প্রস্থান করলো। পরিও নিজের কাজে চলে গেল। সব কিছু জানার পর খুশিনাও তার ভাইয়ের বউদের সাথে কথা বলে না। তিনি পরীকে নিয়ে ছোটেন নানা ফকিরের কাছে। মাতৃত্বের স্বাদের জন্য পরি নিজেও যায়, কিন্তু কোনো লাভ হয় না। কত ওষুধ খেয়েছে তার ইয়াত্তা নেই। দিন শেষে পরি হতাশাই হয়েছে, তবুও আল্লাহর উপর ভরসা রাখছে। সায়ের ফিরলে ওর মন খারাপ কখনোই তাকে বুঝতে দেয় না। পরি জানে ওর হাসি মুখ দেখলে সায়েরের সব ক্লান্তি দূর হয়ে যায়। চম্পার বিয়েতে সায়েরকে দাওয়াত করে যায় আকবর, কিন্তু সাথে সাথেই তা প্রত্যাখ্যান করে সায়ের। আকবর কিছু বলার সুযোগও পেল না। সায়ের সে সুযোগ কখনো দেবে না। পরে নিজেই সায়েরকে বলে, ফিরিয়ে না দিলেই পারতেন, নিজের লোকই তো, অন্তত বিয়েতে না হয় থাকুন। আমি শুধু আপনার সাথে বাকি জীবনটুকু কাটাতে চাই, এছাড়া অন্য কাউকে আমাদের মাঝে আনতে চাই না। ওদের ক্ষমা করলেও আমার ক্ষোভ কিন্তু যায়নি। আপনি ওদের হয়ে কিছু বলতে আসবেন না। আর কোনো বাক্য পরি উচ্চারণ করে না। সে সায়েরকে যতটা চায় তার চেয়েও গভীরভাবে সায়ের পরীকে চায়। এভাবেই দুজনের ছোট্ট সংসারে সময় কেটে যাচ্ছে খুব। চম্পার বিয়ের আগের দিন খুশিনাকে ধরে বেঁধে সবাই নিয়ে গেল। যতই হোক তার তো যাওয়া উচিত, একমাত্র ফুপু বলে কথা। সায়ের নিজেই খুশিনাকে যেতে বলেছে। সায়ের তাই সন্ধ্যা হতেই বাড়িতে এসে পড়েছে, না হলে পরি একা হয়ে যাবে। হঠাৎই চম্পা ছুটে আসে এবং চাপটে ধরে সায়েরকে। আকস্মিক ঘটনাতে সায়ের নিজেকে ছাড়ানোর বদলে চুপ করে দাঁড়িয়ে থাকে। চম্পা কাঁদতে কাঁদতে বলে, মাফ করো শেহরান ভাই, আমি মায়ের কথাই সব করছি, আমি তো ইচ্ছা কইরা কিছু করি না। আমি তোমারে চাই, এমরে চাইরা দিও না। আমি বিয়া করতে চাই না, মইরা যাব আমি। হাতে টান লাগতে ঘাড় ফিরিয়ে তাকায় সে। পরি এক ঝটকায় চম্পাকে সায়েরের হাত থেকে ছাড়িয়ে আনে। ক্রোধ নিয়ে তাকিয়ে বলে, তোমার মুখটা আমি দেখতে চাই না চম্পা। আমার স্বামীকে ছোঁয়ার সাহস দ্বিতীয়বার দেখিও না। আমি কিন্তু অত ভালো মেয়ে না যে বারবার তোমার অপরাধ ক্ষমা করে দেব। চম্পাকে কথা বলার সুযোগ না দিয়ে পরি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। সায়ের চুপ করে দাঁড়িয়ে রইল। সে চম্পাকে কিছু বলতে চেয়েছিল,
কিন্তু তার কথাটা পরীই বলে দিয়েছে। পরী যে একা কত লড়াই করছে তা ধারণার বাইরে। চম্পার বিয়ে না হওয়া পর্যন্ত সায়রা আর বাড়িতে আসলো না। তবে বিকেলে একটা চিঠি এসেছে সায়রের নামে। চামেলি খামটা এসে পরীকে দিয়ে যায়। চিঠিটা ওলট পালট করে দেখে পরী। চিঠির উপরে দেওয়া ঠিকানা সে দেখে। নূরনগর থেকে এসেছে চিঠিটা। পরী একবার ভাবলো সে খুলে দেখবে। যেহেতু চিঠিটা সায়রের নামে, তাই অন্যের চিঠি খোলা ঠিক নয় ভেবে পরী খুলল না। রাতে সায়র ফিরতেই চিঠিটা দিল পরী এবং বলল, নূরনগর থেকে আপনাকে কে চিঠি পাঠিয়েছে? নামটা লেখেনি, খুলে দেখুন তো। সায়র চিঠিটা হাতে নিয়ে আবার রেখে দিল। বলল, এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পড়ব। পরী ভাবল সায়র ক্লান্ত, তাই চিঠিটা আগের স্থানেই রেখে দিল। তবে সায়রকে বিচলিত দেখাচ্ছে খুব। কোনো ঝামেলা হয়েছে? রাতে তেমন ঘুম হলো না পরীর। ভয়ানক একটা স্বপ্ন দেখে জেগে উঠল সে।